কর্ণাটকার ছোট্ট এক শহর, যেখানে এক সিরিয়াল কিলার মধ্যবয়সী লোকদের কষ্ট দিয়ে নৃশংসভাবে খুন করে বিভিন্ন স্থানে ফেলে রাখছে। পুলিশ ইন্সপেক্টর সীতারাম যখন এই কেসের তদন্ত শুরু করে, তখন সামনে আসতে থাকে একের পর এক রহস্য। কারণ পুলিশ যখনই মনে করে খুনিকে তারা ধরে ফেলেছে, তখনই নতুন এক খুন হয়। তাহলে কে এই সিরিয়াল কিলার, কেন সেই হত্যাযজ্ঞ চালাচ্ছে, আর সীতারাম কিভাবে এই রহস্যের ভেদ করে ওই কিলারকে ধরবে, তাই জানবো আজকের মুভির গল্পে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি কন্নড় ভাষায় মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি সেকেন্ড কেস অফ সীতারামের কথা। এটা মূলত সীতারাম বিনয় কেস নম্বর 18-এর সিকুয়েল। যারা আগের পর্বটি দেখেননি, লিঙ্কে থাকা আমার দ্বিতীয় চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো চলুন সেকেন্ড কেসে ফোকাস করি। শুরুতে আমাদের দেখানো হয় কর্ণাটকার ছোট্ট একটি গ্রামে সিরিয়াল কিলিং হচ্ছে। পুলিশ সেই কিলারকে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য গ্রামে গ্রামে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করা হচ্ছে। এরপর আমাদের ইন্সপেক্টর সীতারাম বিনয়কে দেখানো হয়। এসপিও তাকে ওয়ার্নিং দিয়ে দেয়, এখন থেকে তোমার কঠিন সময় শুরু। তুমি যদি এই খুনিকে ধরতে না পারো, তোমার প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে। আবার ব্যর্থতার কারণে এই কেস সীতারামের জীবনে ব্ল্যাক মার্ক হয়ে যেতে পারে। আর পুলিশের জন্য এটা নতুন কিছু নয়, প্রতিটি কেসই তাদের জন্য চ্যালেঞ্জিং। তবে এই কেসটা সীতারামের জন্য ভিন্ন। তাহলে চলুন আগে এই কেস সম্পর্কে জেনে আসি। প্রথমে আমাদের সীতারামের পাস্ট দেখানো হয়, যেখানে সীতারাম আর তার বড় বোন উষাকে দেখতে পাই। ছোট থেকেই দুই ভাই বোন একে অন্যকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু তাদের বাবা ছিল অনেক স্ট্রিক্ট। হঠাৎ একদিন উষার একটি লাভ লেটার তার বাবার হাতে পড়ে যায়, যে জন্য তার বাবা উষাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। উষা তখন তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে এখান থেকে চলে যায়। কিছুদিন পর উষা যখন প্রেগনেন্ট হয়, তখন উষা বাবার বাড়িতে ফিরে আসে। কিন্তু সীতারামের বাবা স্পষ্ট বলে দেয় উষা তার কাছে মৃত। সীতারামও যদি উষার সাথে সম্পর্ক রাখে, তাহলে তারও একই পরিণতি হবে। যে জন্য সীতারাম তখন বাবার সিদ্ধান্তের বাইরে যেতে পারেনি। এই ঘটনার পর তাদের আর দেখা হয়নি। তবে হঠাৎ উষার হাজব্যান্ড এখানে একটি ব্যাংকে ট্রান্সফার হয়ে আসে। কিন্তু ভাই বোনের সম্পর্কের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে, তা আর কাটানো সম্ভব হয়ে ওঠেনি। তবে সীতারাম এই থানায় দায়িত্ব নেওয়ার পর থেকেই সবার সাথে মিলেমিশে বেশ ভালোই সব কার্যক্রম চালাচ্ছিল। রত্নাম্মা নামে এক নারী এই থানায় ঝাড়ুদারের কাজ করত। হঠাৎ একদিন খবর আসে রত্নাম্মা মারা গেছে। তাই সীতারাম নিজে তার বাড়িতে গিয়ে তার ছেলের সাথে দেখা করে আসে। আর সেখান থেকে ফিরে সীতারাম জানতে পারে থানার ঠিক সামনেই জয়ন্না নামে এক ব্যক্তি একটি হোটেল চালাতো। গতকাল থেকে সে নিখোঁজ। তার পরিবার থানায় মিসিং কমপ্লেন করাতে এসেছে। তবে এরপরই থানায় খবর আসে জঙ্গলে একটি বডি পাওয়া গেছে। সাথে সাথে সীতারাম সেখানে পৌঁছেই দেখে এটা তো জয়ন্নার বডি। সারা শরীরে নৃশংস আঘাতের চিহ্ন, হাত পা গলা সব জায়গায় কাটা তার দিয়ে মোড়ানো। দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্ট দিয়ে খুন করা হয়েছে। বডি মর্চুয়ারিতে পাঠানোর পর পোস্টমর্টম করে ডক্টরও জানায় পুরো বডিতে 50 থেকে 60টা আঘাতের চিহ্ন। দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে তাকে অনেক টর্চার করা হয়েছে। তার ধারণা এটা কোনো স্বাভাবিক খুনির কাজ নয়। আর এটা শুধুমাত্র কোনো রিভেঞ্জের জন্য করা হয়নি, এটা বিকৃত মস্তিষ্কের কিলারের কাজ। সোজা কথায় বলতে গেলে এই খুনিটা একটা সাইকোপ্যাথ, যে চোখের সামনে কষ্ট পেতে দেখে মজা নিয়েছে। আর ডক্টরের কথা মতো যদি এটা সাইকোপ্যাথের কাজ হয়, তবে এই খুনি শেষ নয়, এরপর আরও খুন হওয়ার সম্ভাবনা রয়েছে। পোস্টমর্টম শেষে জয়ন্নার বডিটি সৎকারের জন্য বাড়িতে আনা হয়। কিন্তু জয়ন্নার সৎকারের আগেই গ্রামের অন্যদিকের জঙ্গলের মধ্যে ঠিক একই রকম অবস্থায় আরও একটি বডি পাওয়া যায়, যেমনভাবে জয়ন্নার বডিটি পাওয়া গিয়েছিল। আর এরপরই পুরো পুলিশ ফোর্স নড়ে চড়ে বসে, কারণ তাদের ধারণা এই ঘটনা এখানে বন্ধ থাকবে না। তাদেরকে এখন সিকিউরিটি টাইট করতে হবে, কোনোভাবে আর খুন হতে দেওয়া যাবে না। তবে এটা এনশিওর করতে সীতারামের আরও কয়েকজন লোক লাগবে। তাই সীতারামের কথা মতো পরবর্তী দিনই অন্য থানা থেকে কয়েকজন অফিসারকে পাঠানো হয়। সীতারাম সবাইকে সুন্দর করে ব্রিফ করে যে এই কিলার আমাদের মধ্যে যে কেউ হতে পারে। কিলারকে ধরতে হলে আগে তার মোটিভ খুঁজে বের করতে হবে। আবার দ্বিতীয় যে খুন হয়েছে তার নাম অশোক। অশোকের এক বন্ধুর কাছে তথ্য নিয়ে জানা যায় অশোক 15 দিন আগেই বেঙ্গালুরু থেকে গ্রামে এসেছিল। পেশা একজন ক্যাব ড্রাইভার। 1 সপ্তাহ আগে চলে যাওয়ার কথা, কিন্তু এখন তো তার বডি পাওয়া গেল। এই জন্য সীতারামরা ধারণা করে শহরে যারা নতুন প্রবেশ করছে তারা হয়তো বা কিলার টার্গেট হতে পারে। তাই ওই সকল লোকেদের উপর নজরদারি শুরু হয় যারা শহরে নতুন আসছে। আবার অন্যান্য খুনির ক্ষেত্রে খুনের একটা সিগনেচার স্টাইল থাকে, বা সে কোনো মার্ক রেখে যায়। এই কিলার তেমন কিছু রেখে যায়নি। তো সবাইকে ব্রিফ করে সীতারাম যখন সামনের হোটেলে বসে নাস্তা করছিল, তখনই সেবাস্টিন নামে এক ব্যক্তি সীতারামের সাথে দেখা করে। সেবাস্টিন তার মেয়ের কথা বলে যে একটি ছেলে বেশ কিছুদিন যাবৎ তার মেয়েকে ডিস্টার্ব করছে
এই জন্য সে কমপ্লেন করতে চায়। সীতারাম তখন থানায় যেতে বলে, কিন্তু সেবাস্টিনের কথা, স্যার আমার মেয়ে বিয়ের বয়সী, থানায় গিয়ে কমপ্লেন করলে জানাজানি হলে সমস্যা হবে, আপনাকে কিছু একটা করতে হবে। তবে সেবাস্টিনের বাড়ি রিপ্পানপট্টিতে, মানে অন্য থানার এরিয়াতে, তাই সীতারাম তাকে ওই থানায় গিয়ে কমপ্লেন রেজিস্টার করতে বলে। সেবাস্টিনের কথা, স্যার আমি 2 মাস যাবৎ ওখানে ঘুরছি, তারা আমার কোনো কথাই শুনেনি, সেখান থেকে আপনার কথা জানতে পেরে এখানে এসেছি। এখন যে কোনো মূল্যে আপনাকে কিছু একটা করতে হবে, দিন নয় রাত নয়, যে কোনো সময় বাড়ির বাইরে এসে আমার মেয়েকে বাইরে ডাকে, সবসময় আমার নিজের আতঙ্কে থাকতে হয়। তবে সীতারামের কথা, ওই ছেলে আপনার মেয়েকে কিভাবে জানে? ওই ছেলে কি আপনার মেয়ের ক্লাসমেট নাকি লাভার? লাভার শোনা মাত্রই সেবাস্টিন একটু অন্যভাবে বলে, স্যার এটা কোনোভাবে সম্ভব নয়। সেবাস্টিন তখন তার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে যে পরিবারের একটি মেয়েকে নিয়ে মানুষের কত স্বপ্ন থাকে, কিন্তু এই সকল সম্পর্কের কারণে তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। পরিবারের অমতে কাউকে ভালোবাসা, বিয়ে করা, এই সব বিষয়গুলো সেবাস্টিনের একদমই অপছন্দের। তো সেবাস্টিনের কাছে সব কিছু শোনার পর সীতারাম শুধু তাকে বলে যে আপনি ওই ছেলের একটি ফটো এবং অ্যাড্রেস আমাকে দিয়ে যান, বাকিটা আমি দেখছি, যে জন্য সেবাস্টিন চলে যায়। এরপর সীতারামরা জয়ন্নার মৃত্যুর তদন্ত করতে একটি লোকাল বারে যায়। এই বার মালিক জয়ন্নাকে বহু বছর যাবৎ চেনে। আবার জয়ন্নার মেয়ে তার স্ত্রীর কাছে মিউজিক শিখতে আসে। বার মালিক জানায় জয়ন্না যখন তার মেয়েকে ড্রপ করতে আসতো, হঠাৎ একদিন তার কাছে 50,000 টাকা লোন চেয়েছিল। কারণ জানতে চাইলে জয়ন্না জানিয়েছিল একটি টিপ্পার গাড়িতে থাকা কয়েকটা ছেলে তার হোটেলের সামনে এসে ঝামেলা করেছিল, তাদেরকে টাকাটা দিতে হবে। পরবর্তীতে অবশ্য টাকা নিতে এসেও ছিল। লোকটি আরও জানায় যে টিপ্পার ড্রাইভার খুব একটা সুবিধার ছিল না, এমনকি ওরা তো একদিন এই বারের বাইরে ঝামেলাও করেছিল। এই জন্য সীতারাম ওই রাতে সিসিটিভি ফুটেজও দেখে এবং ওই ছেলেগুলোকে দেখতে পেয়ে ওই ছেলেগুলোর তদন্ত করতে বলে। সীতারামরা চলে যাওয়া মাত্রই একজন বৃদ্ধ ব্যক্তিকে ওই বার থেকে ড্রিঙ্ক কিনতে দেখা যায়। সে তার সাইকেল নিয়ে ছোট্ট একটি পুকুরের পাশে বসে ড্রিঙ্ক করে সেখানে বসে মাছ ধরছিল। হঠাৎ সে উপলব্ধি করে যে তার আশেপাশে শব্দ হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কাউকে দেখা যাচ্ছিল না। এর জন্য সে আশেপাশে খুঁজতে খুঁজতে একসময় জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, আর তখনই কেউ তার উপর আক্রমণ করে। এদিকে সীতারামের কথা মতো ওই ছেলেগুলোকে থানায় আনা হয়েছে। সীতারাম তাদের সাথে কথা বলছিল, তখনই সেই সেবাস্টিন তার মেয়েকে যে ছেলেটা ডিস্টার্ব করে তার ফটো এবং অ্যাড্রেস নিয়ে থানায় আসে। আর তখনই সেই বৃদ্ধের নিখোঁজের খবর পেয়ে সীতারামরা দ্রুত থানা থেকে বেরিয়ে যায়। তারা ওই জঙ্গলের মধ্যে তল্লাশি করতে গিয়ে একটি গাড়ির টায়ার মার্ক এবং ছোট্ট একটি টুকরো পায়, যেটি দেখেই বোঝা যাচ্ছে এটি অনেক পুরাতন কোনো গাড়ির হবে। যে লোকটি নিখোঁজ হয়েছে তার নাম ছিল কেঞ্চা, আর এই মেয়েটি হচ্ছে কেঞ্চার মেয়ে। তো ওই লোককে না পেয়ে সীতারামরা আবার থানায় ফিরে যায়। প্রতিদিনই একটা না একটা মিসিং কেস আসছেই। সীতারাম বুঝতে পারছে না কিলারের মোটিভটা কী। আবার এসআইয়ের সাথে কথা বলতে বলতে সীতারাম লক্ষ্য করে তার পাশে যে কাপবোর্ডটি রয়েছে সেটা ওপেন। সাধারণত এই কাপবোর্ডটি খোলা থাকার কথা নয়। আর সীতারামের যতটুকু মনে আছে, সীতারাম তার গানটি এই কাপবোর্ডে রেখে গিয়েছিল, কিন্তু এখন এখানে কোনো গান নেই। এমনকি তার ডেস্ক, আশেপাশে সব জায়গা তল্লাশি করেও সীতারামের গান পাওয়া যাচ্ছে না। কিন্তু থানা থেকে গান চুরি করে নেবে এত সাহস কার আছে? প্রথমে তার ধারণা করে ওই যে ছেলেগুলোকে তারা ধরে এনেছিল তাদের মধ্যে কেউ হয়তো কাজটি করতে পারে, তাই তারা ওই ছেলেগুলোকে ধরে আনে টর্চার করে। কিন্তু অন্যদিকে সেবাস্টিনকে দেখা যায় সেই গান চুরি করে নিয়ে গেছে। তো ছেলেগুলো যখন কোনোভাবে স্বীকার করছিল না, সীতারাম নিজের ডেস্কে এসে ওই ফটোটি দেখে সেবাস্টিনের কথা মনে পড়ে। তো কনস্টেবলকে ডেকে ওই ছেলের সাথে যোগাযোগ করে তাকে ওয়ার্নিং দিতে বলে। কিন্তু কনস্টেবল যখনই ছেলেটির ফটো আর অ্যাড্রেস দেখতে পায় তখনই পুরো চমকে ওঠে, কারণ এই ছেলেটির ফটো এবং অ্যাড্রেস তাদের নিখোঁজ বোর্ডেও রয়েছে। সে সাথে সাথে সীতারামকে জানায় সীতারাম যে ফটো আর অ্যাড্রেস দিয়েছে, রিপ্পনপট্টি স্টেশনে গত 3 মাস আগে এই ছেলের মিসিং কমপ্লেন রেজিস্টার করা হয়েছিল। এখন পর্যন্ত ছেলেটি নিখোঁজ। ওই সময় ছেলেটির মা তার ছেলের নিখোঁজ কমপ্লেন করেছিল, এই জন্য ছেলের মাকে ডাকা হয়। সীতারাম তার কাছে তার ছেলের বিষয়ে জানতে চায় যে আমরা রিসেন্টলি কমপ্লেন পেয়েছি আপনার ছেলে সেবাস্টিনের মেয়েকে ডিস্টার্ব করছে। কিন্তু এই নারীর কথা আপনারা সেবাস্টিনের কথা বিশ্বাস করছেন? ও তো একটা পাগল, ওর মেয়ে তো 3 মাস আগেই মারা গেছে। ও পাগলের মতো ঘুরে বেড়ায় আর এক একজনের কাছে এক একটা কথা বলে। আপনারা আশেপাশে মানুষের সাথে কথা বললে জানতে পারবেন। এই জন্য সীতারাম রিপ্পনপট্টি স্টেশনে গিয়ে সেখানে এসআইয়ের সাথে কথা বলে। এসআই জানায় যে ওর আসলে মানসিক সমস্যা রয়েছে। মাঝে মাঝে ওই ছেলের ফটো এনে ওই ছেলের খোঁজ করে। আর যে মেয়ের কথা বলেছে 3 মাস আগে মেয়েটি মারা গেছে। সীতারামের কথা মেয়েটি কীভাবে মারা গেল? এসআই বলে স্যার ক্লিয়ার সাইড। এরপর সে ওই কেস ফাইলটি বের করে দেয়। এরপর সে সেবাস্টিনের একটি কেস ফাইল বের করে দেয়, যেখানে আজ থেকে 20 বছর আগে সেবাস্টিনের ওয়াইফের আগুন উপরে মৃত্যুর একটি কেস রেজিস্টার হয়েছিল। ওই সময় সন্দেহ করে সেবাস্টিনকে অ্যারেস্ট করা হয়েছিল,
কিন্তু ছোট বাচ্চা থাকার কারণে সিঙ্গেল ফাদার হয় কোর্ট বিষয়টি কনসিডার করে বেলে মুক্তি দিয়েছিল। এমনকি সেবাস্টিন পাশে একটি স্কুলে শিক্ষকতা করত, সেখান থেকেও এক একদিন এক একটি কমপ্লেন আসত। এই জন্য সীতারাম সেই স্কুলে গিয়েও খোঁজ নেয় এবং জানতে পারে বাচ্চারা তার বিরুদ্ধে অনেক কমপ্লেন করত। তাদের ধারণা সেবাস্টিন মেন্টালি আনস্টেবল, এই জন্য তারা স্কুলের কথা চিন্তা করে সেবাস্টিনকে স্কুল থেকে বের করে দিয়েছিল। আবার সেবাস্টিনের মেয়ের সম্পর্কে তথ্য নিয়ে জানা যায় সেবাস্টিনের মেয়ের এক মেকানিকের সাথে সম্পর্ক ছিল। এই বিষয় নিয়ে বাবা আর মেয়ের মধ্যে অনেক সমস্যা চলছিল, এই জন্য মেয়েটা একসময় নিজে আত্মহত্যা করেছিল। এরপর থেকে সে ওই ছেলেটির ফটো নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ায় আর বিভিন্ন কথা বলে। সেবাস্টিনের সম্পর্কে সকল তথ্য জানার পর সীতারামের মনে পড়ে যে পোস্টমর্টম করে ডক্টর তাকে বলেছিল এই কিলার মেন্টালি ডিস্টার্ব। আবার অন্যদের তথ্য মতে সেবাস্টিনকে বিশ্বাস করা যায় না, ও যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তাই সন্দেহটা এখন সেবাস্টিনের দিকেই যাচ্ছে। পুলিশ সেবাস্টিনের উপর নজর রাখছিল। তারা এটাও লক্ষ্য করে সেবাস্টিন নিজের ঘরে ছুরি দিয়ে বারবার বালিশ আঘাত করছে, মানে মনে হচ্ছে কোনো একটি মানুষ খুন করছে। আবার সেবাস্টিন যেহেতু ওই দিন এখানে ছিল, এজন্য এখন ধারণা করা হচ্ছে সেবাস্টিন হয়তো গানটি চুরি করতে পারে, আর যে কিলারকে তারা খুঁজছে সে অন্য কেউ নয়, সেবাস্টিন নিজেই। এরপরই মূলত আমাদের সেবাস্টিনের পাস্টের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সেবাস্টিনের মানসিক সমস্যার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। এই বিষয়টি নিয়ে সেবাস্টিন ঘরে বসে অনেক চিন্তিত ছিল। ঠিক তখনই পাশের ঘরের শব্দ পেয়ে সেবাস্টিন সেখানে গিয়ে তার মেয়েকে ওই মেকানিক ছেলের সাথে হাতে নাতে ধরে ফেলে। মেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে সেবাস্টিন তাকে ধাক্কা দিলে মেয়েটি মাথায় আঘাত পায়। আর এরপর সেবাস্টিন রাগের বশে ওই ছেলেকে কোপাতে কোপাতে হত্যা করে। এরপর তো তার মেয়েরও মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর থেকে সেবাস্টিন এখনও পর্যন্ত তার মেয়েকে নিজের আশেপাশে কল্পনা করে। আবার মাঝে মাঝে ওই ছেলেকেও কল্পনা করে যে ওই ছেলেটি তার মেয়েকে ডাকতে আসছে, আর ওই ছেলেকে মারার জন্য মূলত সে গান চুরি করে এনেছে। তার মানে সেবাস্টিন পুরোই পাগল। আবার সীতারামও সব কিছু জানার পর প্রথমে সেবাস্টিন সম্পর্কে ভালো করে বুঝতে সে একাই তার ঘরে প্রবেশ করে। সীতারামকে দেখেই সেবাস্টিন বুঝে ফেলে সে ধরা পড়ে গেছে। তো সীতারাম চালাকি করে সেবাস্টিনের কাছে চা চাইলে সেবাস্টিন যখনই চা বানাতে যায় সীতারাম তার আচার ব্যবহার বুঝতে পারে গানটি তার নিজের কাছে আছে। তবে এই সুযোগে সীতারাম পুরো ঘরটি ঘুরে দেখছিল, আর ঘুরতে ঘুরতে একটি বদ্ধ দরজা দেখতে পেয়ে দরজা খোলা মাত্রই ভিতরে গিয়ে সে একটি উদ্ভট গন্ধ পায়, যেন একটু পচা গলা গন্ধ আসছে। আশেপাশের পরিবেশ একদম বিকৃত, আর সেখানে ড্রামের মধ্যে ওই ছেলেটির গলিত বডি পাওয়া যায়। আর এরপরই সেবাস্টিন পিছে থেকে সীতারামের পেটে গুলি করে বসে। গুলির শব্দ পেয়ে পুলিশ সদস্যরা বাড়ির মধ্যে প্রবেশ করে, আর একসময় তারা সেবাস্টিনকে ধরেও ফেলে। একদিকে সেবাস্টিনকে থানায় নেওয়া হয় আর অন্যদিকে সীতারামকে হসপিটালে। তবে এই গুলিতে সীতারামের খুব একটা সমস্যা হয়নি। ডক্টর প্রয়োজনীয় মেডিসিন দিয়ে দেয় যাতে খুব তাড়াতাড়ি সে সুস্থ হতে পারে। পরদিন সকাল হতেই সেবাস্টিনকে কোর্টে পাঠানো হয়, কিন্তু সীতারাম লক্ষ্য করে তাদের থানার এসআই বসন্তকে দেখা যাচ্ছে না। গতকাল থেকে তার ফোনটাও বন্ধ। তবে এরপর দুজন ব্যক্তি জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে পুরাতন একটি বাড়ির মধ্যে শব্দ পেয়ে সেখানে বসন্তের ডেড বডি দেখতে পায়। সাথে সাথে পুলিশকে জানানো মাত্রই সীতারামরা সেখানে পৌঁছে যায়। বসন্তকেও ঠিক একইভাবে খুন করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেবাস্টিন যদি খুনি হয়ে থাকে তাহলে সেবাস্টিন তো গতদিনে ধরা পড়েছিল। বসন্তকে কে মারল? তার মানে খুনি এখনও বাইরে, তারা ভুল মানুষকে ধরেছে। আর এরপরই মূলত আমাদের মুভির প্রথম দৃশ্যটি দেখানো হয়, যেটা আমরা প্রথমে দেখেছিলাম। এই ঘটনার কারণেই এসপি তাকে ওয়ার্নিং দিয়েছিল, কারণ তারা ধারণা করেছিল তারা কিলারকে ধরে ফেলেছে, কিন্তু আসলে কিলার এখনও বাইরে। এখান থেকে সিন প্রেজেন্টে চলতে থাকবে। বসন্তের মৃত্যুর পর বসন্তের স্ত্রী এবং মেয়ে থানায় এসে সীতারামের সাথে দেখা করে। তখনই একজন এসআই এসে বসন্তের পোশাক এবং অন্য জিনিসপত্রগুলো তার ওয়াইফের হাতে দিচ্ছিল। আর এগুলো নিয়ে যখনই তারা চলে যাবে তখনই হঠাৎ করে একটি মানি রিসিপ্ট পড়ে যায়। বসন্তের স্ত্রী জানায় এটা তার মেয়ের সঙ্গীত স্কুলের মানি রিসিপ্ট। তার কথায় আরও জানা যায় বসন্ত তার মেয়ের এই সঙ্গীত স্কুলে যাওয়াটা পছন্দ করতো না। আর এটা শোনা মাত্রই সীতারামের মনে পড়ে এর আগে যে জয়ন্না মারা গিয়েছিল, জয়ন্নারও ঠিক এরকম একটি মেয়ে ছিল। আর বারের মালিক বলেছিল জয়ন্নার মেয়ে তার স্ত্রীর কাছে সঙ্গীত শিখতে আসে। আবার কেঞ্চারও এরকম একটি মেয়ে আছে। এর দ্বারা এটাই প্রমাণ হচ্ছে যে সকল ব্যক্তি খুন হয়েছে তাদের সবারই ঘরে কিশোরী মেয়ে আছে। এই জন্য সীতারাম এসআই শ্রীনিবাসকে নিয়ে ওই বার মালিকের স্ত্রীর সঙ্গীত স্কুলে যায় এবং ওই মেয়েগুলোর ফটো দেখায়। টিচার ফটোগুলো দেখার পর জানায় যে এই মেয়েগুলো সঙ্গীত শিখতে তার এখানে আসে, তবে ভিন্ন ভিন্ন ব্যাচে। এই জন্য সীতারাম এখানের স্টুডেন্টদের যে রেজিস্টার বুক আছে সেই রেজিস্টার বুকটি নিয়ে নেয়। সীতারাম ধারণা করছে ক্রাইম এখান থেকে হচ্ছে। এই মেয়েদের উপর নজর রেখে হয়তোবা ভিকটিমদেরকে সিলেক্ট করা হচ্ছে। কিন্তু কিলারের মোটিভ কী হতে পারে? সীতারাম ধারণা করছে
কিলার হয়তোবা এই সেম বয়সে কোনো মেয়ে ছিল, অথবা এমন হতে পারে যে তার ছোট বা বড় বোনও ছিল যাকে সে প্রচণ্ড ভালোবাসত। আর ওই মেয়েটি হয়তোবা বাবার কারণে অনেক সাফার করেছিল, এই জন্য এই মেয়েদের বাবাকে খুন করছে। কিন্তু ওই কিলার মোটিভটা আসলে কি, এটা এখনও ক্লিয়ার হয়নি, কারণ কিলার এখনও পর্যন্ত কোনো ক্লু ছেড়ে যায়নি। তাই এখন তাদেরকে সেই ক্লুটি খুঁজে বের করতে হবে। প্রথমে তারা ওই সকল স্পট দিয়ে শুরু করে যে সকল স্পটে ওই ডেড বডিগুলো পাওয়া গিয়েছিল, কিন্তু কোথাও নতুন করে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। পুলিশ এতক্ষণ শুধুমাত্র ক্রাইম স্পটে ঘুরে ঘুরে ক্লু খুঁজেছে। তাই সীতারাম এবার ওই সকল ভিকটিমদের বাড়িতে গিয়ে তল্লাশি করতে চায়। তার ধারণা সেখানে কোনো ক্লু লুকিয়ে থাকতে পারে। প্রথমে সে জয়নার বাড়িতে যায় এবং জানতে চায় যে জয়নার এই ঘটনার পর বা আগে কোনো অচেনা ব্যক্তি জয়নার মেয়ের সাথে কথা বলার বা দেখা করার চেষ্টা করেছে কিনা। সে জানে এমন কিছুই হয়নি, এমন কোনো ব্যক্তিকে সে দেখেওনি বা কেউ কোনো গিফটও পাঠায়নি। এরপর একে একে সীতারাম অন্য ভিকটিমদের বাড়িতেও যায়, আর প্রত্যেকটি বাড়িতে তল্লাশি করে একটা কমন লিঙ্ক খুঁজে পায়, সেটা হচ্ছে ছোট্ট একটি বীণা। প্রতিটি মেয়ে সঙ্গীত শিখতে যায়, তাদের প্রত্যেকের ঘরে একই রকম বীণা রয়েছে। আবার তারা প্রত্যেকেই জানায় এই বীণা তারা কিনে আনেনি, তাদের বাড়ির সামনে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। তার মানে এটাই তাদের লিঙ্ক। যে সকল বাড়িতে খুন হচ্ছে, কিলার ওই সকল বাড়ির সামনে বীণা রেখে গিয়েছে। আবার এমনটা হতে পারে কিলার যাদেরকে খুন করার জন্য সিলেক্ট করছে তাদের বাড়ির সামনে গিফট হিসেবে বীণা ফেলে যাচ্ছে। ওই মিউজিক স্কুলে আরও অনেক মেয়ে মিউজিক শিখতে যায়। তাই এখন তথ্য নিয়ে দেখতে হবে যে এই সকল মেয়েদের মধ্যে আর কে কে ওই বীণা পেয়েছে। এই জন্য রেজিস্টার দেখে দেখে ওই সকল মেয়েদের বাড়িতে গিয়ে পুলিশ তথ্য নেওয়া শুরু করে। আবার সীতারামের মনে পড়ে, সীতারাম যখন সেবাস্টিনের কেসের বিষয়ে জানতে ওই রিপনপট্টি থানায় গিয়েছিল, তখন তার হাতে লেগে একটি ফাইল পড়ে গিয়েছিল, আর ওই ফাইলের মধ্যে একটি ফটোতে সে একই রকম একটি বীণা দেখতে পেয়েছিল। তার মানে সেখানে কোনো মিসিং লিঙ্ক আছে। তাই সীতারাম আবারও সেই থানায় যায় এবং ওই বছর এখানে যে সকল কেস রেজিস্টার হয়েছিল সবগুলো কেস ফাইল দেখতে শুরু করে। আর এই কেস ফাইলটি মূলত একটি মার্ডার কেসের। সীতারাম লক্ষ্য করে ওই সময় যে লোকটি খুন হয়েছিল তাকেও একই অবস্থায় পাওয়া গিয়েছিল। মানে বর্তমানে যেভাবে ডেড বডিগুলো পাওয়া যাচ্ছে, আজ থেকে 23 বছর আগের ওই কেসেও ওই ব্যক্তিকে একই অবস্থায় পাওয়া গিয়েছিল, আর তার পাশে একই রকম বীণা পাওয়া গিয়েছিল। তার মানে এই খুনি নতুন কোনো খুনি নয়, এই খুনি 23 বছর আগেও খুন করেছিল। ওই সময় শ্রীনাথ নামে একজন ইন্সপেক্টর এই খুনের তদন্ত করেছিল, যে এখন রিটায়ার করেছে। তাই শ্রীনিবাস তার তথ্য খুঁজে বের করে ইন্সপেক্টর শ্রীনাথের সাথে দেখা করে। আর এই কেস ফাইলটির দেখা মাত্র সে চমকে ওঠে। তার কথা, তার পুরো সার্ভিস লাইফে এই কেসটি ছিল সবথেকে ব্রুটাল মার্ডার কেস। ওই কেসে তদন্ত করতে গিয়ে সে যা জানতে পেরেছে পুরো বিষয়টি সীতারামের সাথে শেয়ার করে। যার শুরুটা হয়েছিল 20 বছর আগে মানজাকে দিয়ে। মানজা আর গৌরী একই গ্রামে বসবাস করত। মানজা ছিল গরিব ঘরের ছেলে আর গৌরী মুখিয়ার মেয়ে। গৌরী প্রতিদিনই গান শিখতে আসতো, আর সেখান থেকে মানজার সাথে এখানে ওখানে ঘুরতে যেত। তাদের সম্পর্কের বিষয়টি তারা গোপন রাখার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে গ্রামের আচ্চুটার নামে এক ব্যক্তি তাদেরকে জঙ্গলের মধ্যে দেখে ফেলে। যদিও মানজা তাকে অনুরোধ করছিল যে দয়া করে এই বিষয়টি কাউকে বলবেন না, কারণ গৌরীর বাবা জানতে পারলে তাদেরকে হত্যা করে ফেলতে পারে। আচ্চুটানও কথা দিয়েছিল সে কাউকে কিছু জানাবে না, কিন্তু পরবর্তীতে আচ্চুটান লোভে পড়ে গৌরীর বাবার কাছে সব কিছু জানিয়ে দেয়। আর গৌরীর বাবা যেহেতু প্রভাবশালী ব্যক্তি, সে তার নিজের লোকদেরকে দিয়ে মানজাকে ইচ্ছামতো পেটায়। তবে শুধু পিটিয়ে ক্ষান্ত হয়নি, সে পুলিশকে ঘুষ দিয়ে অ্যাটেম্প টু রেপের অভিযোগ এনে মানজাকে পুলিশে দিয়ে দেয়, যে জন্য মানজার 1 বছর কারাদণ্ড হয়। যে অপরাধ সে করেইনি সেই অপরাধে 1 বছর জেল খেটে অবশেষে মানজা বাড়িতে ফিরে আসে। কিন্তু ওই ঘটনার কারণে মানজার পরিবারও তাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না। মানজার ঘরে তার ছোট বোনও ছিল, তাই মানজার মা মানজাকে বাড়ি থেকে বের করে দেয়। মানজা তখন বুঝতে পারছিল না আসলে সে কী করবে। আবার মানজা এটাও জানতে পারে গৌরীর বাবার মৃত্যু হয়েছিল। তারপর গৌরীর পরিবার গৌরীকে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে। আচ্চুটার একটা ভুলের কারণে মানজার পুরো জীবনটা ধ্বংস হয়ে যায়। সে যে মেয়েটিকে ভালোবাসত তার অন্যত্র বিয়ে হয়ে গেছে। আবার মানজা তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাই মানজা আচ্চুটার উপর প্রতিশোধ নিতে ঘুরছিল, কিন্তু কিভাবে সে আচ্চুটার উপর প্রতিশোধ নিবে এটাই বুঝে উঠতে পারছিল না। তবে হঠাৎ করে একদিন আচ্চুটার মেয়ে আর আচ্চুটাকে একটি পুরাতন পরিত্যক্ত বাড়ির সামনে কথা বলতে দেখে, আর এরপরই মানজা একটি পরিকল্পনা করে। সেবাস্টিনও তখন এই গ্রামে থাকত। ওই সময় সেবাস্টিনের স্ত্রীকে নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। মূলত সেবাস্টিন তার স্ত্রীকে সন্দেহ করত, আর এই বিষয় নিয়ে রাতের বেলা সে আচ্চুটার সাথে ড্রিঙ্ক করছিল এবং আলোচনা করছিল। আর এরপর সেখান থেকে ফেরার পথে আচ্চুটা হঠাৎ করে যখনই সে পরিত্যক্ত বাড়ির কাছে আসে, ঘরের ভিতর থেকে শব্দ পেয়ে চেক করতে ঘরের মধ্যে প্রবেশ করে। মানজা বাইরে থেকে দরজা লক করে চলে যায়। এরপর চিৎকার চেঁচামেচি করে লোকজন ডাকলে
তারা এসে ঘর থেকে আচ্চুটার মেয়েকে উদ্ধার করে। আর কিছুক্ষণ পর মাতাল অবস্থায় আচ্চুটা বের হওয়া মাত্রই সবাই দেখে পুরো অবাক। বাবাই কিনা শেষ পর্যন্ত মেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে। পুরো গ্রামবাসী তখন আচ্চুটাকে গণধোলাই দেয়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে থানায় কোনো কমপ্লেন রেজিস্টার হয়নি। আচ্চুটার মেয়েও লজ্জায় ঘর থেকে বের হতে পারেনি। কিন্তু আচ্চুটা তখনও ঘরের বাইরে ঘুরে বেড়াতো, ড্রিঙ্ক করত। তার মধ্যে অপমানের ছিটে ফোটাও ছিল না। মাঞ্জাও বুঝতে পারছিল যে মাঞ্জার সাথে যেটা হয়েছে, মাঞ্জা যেটা সাফার করেছে, আচ্চুটার সাথে তার কিছুই হয়নি। তাই মাঞ্জা আচ্চুটাকে উচিত শিক্ষা দিতে আচ্চুটার হাত পা এবং গলাতে তার কাটা দিয়ে বেঁধে তাকে কুপিয়ে কুপিয়ে কষ্ট দিয়ে হত্যা করেছে। পরবর্তীতে পুলিশ এই অবস্থায় তাকে পেয়েছিল। আবার গ্রামের কয়েকজন লোক মাঞ্জাকে ওই ঘর থেকে পালাতেও দেখেছিল। কিন্তু ওই খুনের পর মাঞ্জাকে গ্রামের কেউ আর কখনোই দেখেনি। কিন্তু রিটায়ার্ড ইন্সপেক্টরের কথা, ওই সময় মাঞ্জার খুন করার পিছনে একটি কারণ ছিল। এখন যে খুনগুলো হচ্ছে সেগুলো একই প্যাটার্নে। মাঞ্জায় যদি খুন করে থাকবে তাহলে এখন কী উদ্দেশ্য নিয়ে খুনগুলো করছে? মাঞ্জার পরিবার এখন ওই গ্রামে বসবাস করে, তাই সীতারামরা মাঞ্জার মায়ের সাথেও দেখা করে। কিন্তু সে জানায় যে ওই ঘটনার পর মাঞ্জার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এমনকি মাঞ্জার আসেও নি। তবে কিছুদিন আগে মাঞ্জার বোনের বিয়ে গিয়েছে। ওই বিয়ের ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় মাঞ্জা সেখানে এসেছিল। আর এখানেই মাঞ্জার বর্তমান চেহারা পাওয়া যায়। সীতারামের তখন স্পষ্টই মনে পড়ে এই মাঞ্জাকে সে আগেও দেখেছে, আর সেটা হচ্ছে মর্চুয়ারিতে। কারণ সীতারাম যখন পোস্টমর্টম রিপোর্ট আনতে গিয়েছিল, ডক্টরের পাশে সে মাঞ্জাকে দেখেছিল, কারণ মাঞ্জা মর্চুয়ারিতে কাজ করে। কিন্তু হসপিটালের তথ্য নিয়ে জানা যায় মাঞ্জা গত 3 দিন যাবৎ হসপিটালে যায়নি, ফোনটা পর্যন্ত বন্ধ। তার বাড়িতেও একটি টিম পাঠানো হয়েছে। আবার সীতারাম ও মাঞ্জার মাকে বিশ্বাস করতে পারছে না, তাই এখানেও কয়েকজনকে নজরদারিতে রাখে। আর এর মধ্যেই পুলিশের অন্য টিম সে বিনার খোঁজ করতে গিয়ে নতুন একটি তথ্য পায়। তারা অন্য একটি বাড়িতেও সেই বিনা পেয়েছে। তার মানে এই বাড়িতে পরবর্তী টার্গেটকে ফিক্স করা হয়েছে, আর সেটা অন্য কেউ নয়, সীতারামের বড় বোন উষার বাড়ি। তার মানে পরবর্তী টার্গেট উষার স্বামী। শোনামাত্র সীতারাম সেই বাড়িতে চলে যায়। কিন্তু এত বছর যে ভাই বোনের মধ্যে সম্পর্কের এতটা দূরত্ব তৈরি হয়েছিল, উষা কিছুতেই সীতারামকে ক্ষমা করতে পারছে না। সীতারাম যতই উষার স্বামীর বিপদের কথা বলুক না কেন, উষার ধারণা সীতারাম হয়তো বা এই বাহানায় তাদের সম্পর্ক ঠিক করতে এসেছে। তাই সে স্পষ্ট বলে দেয়, কোনো বিপদ আসলে আমরা দেখব, তোমাকে এখানে আসার প্রয়োজন নেই বলে সে দরজা বন্ধ করে দেয়। তবে তারপরও উষা তার স্বামীকে কল করে এবং জানতে পারে যে সে এখন ব্যাংকে একটি মিটিংয়ে আছে। তাই মিটিং শেষ করে দ্রুত বাড়িতে আসতে বলে। সীতারামও উষার স্বামীকে কল করে, কিন্তু মিটিংয়ে থাকার কারণে সে বারবার কল কেটে দিচ্ছে। তাই সীতারাম তার বোনের বাড়ির সামনে কয়েকজনকে পাহারায় রাখে, আর নিজে উষার স্বামীর খোঁজ করতে সে ব্যাংকে চলে যায়। গিয়েই দেখে সে একটি দোকান থেকে বের হচ্ছে। এই জন্য শ্রীনিবাসকে সার্বক্ষণিক তার উপর নজর রাখতে বলে। এরপর যখন আবার গাড়ির দিকে ফিরছিল, ঠিক তখনই একটি অটোর পিছে একটি পোস্টার দেখে সীতারামের কিছু একটা মনে পড়ে। কারণ সীতারাম যখন মাঞ্জার মায়ের সাথে দেখা করতে গিয়েছিল, সেখানে সে এই টেইলার্সের একটি ব্যাগ দেখতে পেয়েছিল। আর এই টেইলার্সটি এই শহরের। তার মানে মাঞ্জা রিসেন্টলি সেখানে গিয়েছে, আর মাঞ্জার মা এটা লুকিয়েছে। তারা সেই দোকানে গিয়ে সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখতে পায় মাঞ্জাই দোকান থেকেই তার বোনের জন্য কাপড় কিনেছিল। তাই তারা আবার মাঞ্জাকে ধরতে তাদের বাড়িতে যায়, আর এখানেই তল্লাশি করে তারা মাঞ্জাকে পেয়েও যায়। মাঞ্জার কথা, আমার একটি স্বপ্নের জীবন ছিল, আমি সেটা পেয়েও গিয়েছিলাম, কিন্তু ওই আচ্চুটার জন্য আমার সব শেষ হয়ে যায়। আমার পরিবার, আমার ভালোবাসার মানুষ, সব কিছু আমার হারাতে হয়েছিল। এই জন্য আমি প্রতিশোধ নিতে ওকে মারতে ঠিকই গিয়েছিলাম। কিন্তু ওই রাতে ওর ঘরে গিয়ে আমিও ঠিক একইভাবে ওকে পেয়েছিলাম যেমনটা পুলিশ পেয়েছিল। তার মানে আমার আগে অন্য কেউ ওকে খুন করে পালিয়েছে, তাই ওই ভয়ে আমি সেখান থেকে পালিয়েছিলাম। এরপর আমি গ্রাম ছেড়ে এখানে এসে পোস্টমর্টম অ্যাসিস্ট্যান্টের কাজ নিই। কিন্তু হঠাৎ একদিন আমি একটি বডি দেখে চমকে উঠি। সেই বডিটিকে একইভাবে আনা হয়েছিল যেমনটা আমি আচ্চুটার বডি দেখেছিলাম। মাঞ্জার কথা, ওই সময় আচ্চুটার মৃত্যুর জন্য তাকেই দায়ী করা হয়েছিল। তাই একই রকম প্যাটার্নে আরেকটি খুন দেখে সে ভয় পেয়েছিল যে তাকেই হয়তোবা সন্দেহ করা হবে। এই জন্যই গ্রামের বাড়িতে গিয়ে পালিয়েছিল। মাঞ্জার কথা, আমি কাউকে খুন করিনি। কিন্তু মাঞ্জাও একটা বিষয় বুঝতে পারছে না, মাঞ্জা যে কষ্ট নিয়ে 23টা বছর পার করেছে, ঠিক একই রকম কষ্টে আরকে সাফার করছে। এমনকি মাঞ্জা এটাও বলে, এই খুন এখানেই বন্ধ থাকবে না, আমি জেলে থাকার পরও খুন হতে থাকবে। তখন আপনি বুঝতে পারবেন যে আমি ঠিক ছিলাম। কিন্তু সীতারাম কিছুতেই মাঞ্জার কথা বিশ্বাস করতে পারছে না। আবার সে মাঞ্জাকে এটাও বোঝায়, ওই সময় আচ্চুটান যেটা করেছিল সেটা তার অন্যায় ছিল, কিন্তু মাঞ্জা যেটা করেছে সেটা কি? একজন বাবা তার মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করেছে, সেই জন্য মেয়েটা শেষ পর্যন্ত নিজের জীবন দিতে বাধ্য হয়েছিল। একবার চিন্তা করে দেখো, ওই মেয়েটা যদি তোমার গার্লফ্রেন্ড হতো বা তোমার নিজের বোন হতো, তুমিও একটা নিষ্পাপ জীবনকে ধ্বংস করে দিয়েছ, তাই তোমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরপর নিজের ডেস্কে গেলে
শ্রীনিবাসও বলছিল, স্যার মানজাও তো সত্যি বলতে পারে, আমাদের তদন্ত করে দেখা উচিত। ঠিক তখনই অন্য একজন কনস্টেবল এসে জানায় মানজা সেলের মধ্যে আত্মহত্যা করেছে। তবে মানজার কথা কতটুকু সত্যি ছিল আর মিথ্যা ছিল সীতারামের কাছে এখন স্পষ্ট হয়নি। কিন্তু মানজার বডিটি হসপিটালের মর্গে পাঠানোর পরই উষা থানায় এসে জানায় তার স্বামী এখনও পর্যন্ত বাড়িতে ফিরেনি, এমনকি তার ফোনটাও বন্ধ। তার মানে মানজা যেমনটা বলেছে মানজাই সঠিক ছিল, সে খুনি নয়, খুনি বাইরে ঘুরে বেড়াচ্ছে। এমনকি মানজা যেমনটা বলেছে যে কষ্ট নিয়ে সে 23 বছর পার করেছে, ঠিক একই রকম কষ্ট নিয়ে আর কে জীবন পার করছে সেও সেটা জানতে চায়। আবার সীতারামের তখনই মনে পড়ে রিটায়ার্ড ইন্সপেক্টরের বাড়ি থেকে ফেরার পথে সে সীতারামকে বলেছিল যে আচ্চুটার ছোট একটি ছেলেও ছিল। পরবর্তীতে একজন সন্তানহীন নারী ওই বাচ্চাটিকে অ্যাডপ্ট করেছিল। তবে আগে সীতারামকে উষার স্বামীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে হবে, তাই সে যেখানে নিখোঁজ হয়েছিল সীতারাম সেখানে খোঁজ করতে যায়। সাইবার সেল থেকে উষার স্বামীর সেই নম্বরটিও ট্রেস করা হচ্ছে। এর মধ্যে ওই নম্বর থেকে একটি কলও আসে। সীতারামকে সে কিছু ক্লু দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে যেমনটা বলছে সীতারাম কিছুই বুঝতে পারছে না। আর ওই কথার মধ্যে ওই কিলার বুঝতে পেরে তাকে পিটিয়ে কল কেটে দেয়। তবে সাইবার সেল থেকে ওই কলটির লোকেশন টেস্ট করা গেছে, তাই সীতারাম সেই তথ্য নিয়ে সেই ডিরেকশন মতো গিয়ে অবশেষে একটি ট্রাক খুঁজে পায়, যে ট্রাকের পিছনে ফোনটি রাখা। তার মানে কিলার ইচ্ছা করে এটি করেছে যাতে সীতারাম ওই পর্যন্ত পৌঁছাতে না পারে। সীতারামের তখন মনে পড়ে তার দুলাভাই যখন তার সাথে ফোনে কথা বলছিল তখন পাশে একটি ফিমেল ভয়েসে ক্লাসিক্যাল ওল্ড সং বাজছিল। ঠিক একই রকম সং সে রত্নাম্মার বাড়িতে তার ছেলের সাথে দেখা করতে গিয়ে শুনেছিল। আবার সীতারামের দুলাভাই বারবার জাল জাল বলছিল। রত্নাম্মার ছেলে মাছ ধরার কাজ করে। সীতারামের আরও মনে পড়ে জঙ্গলের মধ্যে তারা একটি গাড়ির ভাঙা টুকরো পেয়েছিল। ওই বাড়িতেও একই রঙের পুরনো একটি গাড়ি রয়েছে। আবার বার থেকে বার মালিকও ঠিক একই গাড়ির কথা বলেছিল, যারা তারা সিসিটিভি ফুটেজে দেখেছিল। তার মানে আসল খুনি অন্য কেউ নয়, রত্নাম্মার ছেলেই, যার নাম রাঘব। আর এই রাঘবের বাড়িতেই উষার স্বামীকে বাধা অবস্থায় পাওয়া যায়, যাকে সে টর্চার করে খুন করার চেষ্টা করছে। এই রাঘব মূলত রত্নাম্মার ছেলে নয়, আচ্চুটার ছেলে। রত্নাম্মা পরবর্তীতে তাকে অ্যাডপ্ট করেছিল। তবে কেন সেই খুনগুলো করছে সেই প্রশ্নের উত্তর জানতে আমাদের রাঘবের পাস্টে ফিরে যেতে হবে। গৌরী যে মিউজিক টিচারের কাছে মিউজিক শিখত, রাঘবও সেই মিউজিক টিচারের কাছে মিউজিক শিখতে যেত। ছোটবেলা থেকে রাঘব গান খুব পছন্দ করত। আর ওই যে টিচার ছিল সে রাঘবের খুব পছন্দেরও ছিল। শুধু রাঘব নয়, রাঘবের বড় বোনও তাদের সাথে একই জায়গায় গান শিখত। কিন্তু আচ্চুটার আগে থেকে বাজে স্বভাব ছিল। সে বাইরে থেকে মদ খেয়ে এসে বাড়িতে ভাঙচুর করত। ছোটবেলায় মাকে হারিয়ে বড় বোনের আদর ভালোবাসাতেই রাঘব বড় হচ্ছিল। আপনজন বলতেই ছিল বড় বোনটা। রাঘব লক্ষ্য করে সঙ্গীতের প্রতি তার বোনের একটা অন্যরকম টান আছে। রাঘব একদিন লক্ষ্য করে তার বড় বোন পত্রিকা থেকে একটি বীণার ফটো কেটে নিজের ঘরে লাগিয়ে রাখছে। মানে বীণা সে অনেক পছন্দ করত। আর এরপর গ্রামবাসীর হাতে যখন আঁচড়টা ওই দিন ধরা পড়ল, দূর থেকে রাঘব সবই দেখছিল। এমনকি ওই ঘটনার পর থেকে গ্রামের লোকজন বিভিন্ন কথাবার্তা বলতো। তারা রাঘবের বড় বোনের সামনে বলতো, কোনো বাবা এটা করতে পারে? কোনো মেয়ের সাথে যদি এই ঘটনা ঘটে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো। তারপর সব কিছু সহ্য করে ছোট ভাইয়ের জন্য তার বড় বোনটা বেঁচে ছিল। সে নিজেকে ঘরবন্ধু পর্যন্ত করে রাখে। রাঘব বড় বোনের কষ্ট দেখে বড় বোনকে খুশি করতে দোকান থেকে খেলনায় বীণাটি কিনে এনেছিল। কিন্তু বাড়িতে ফিরেই দেখে তার বোনটা আর নেই, সে আত্মহত্যা করেছে। এই ঘটনা রাঘবের মস্তিষ্কে একটি প্রভাব ফেলে। সে সব কিছুর জন্য তার বাবাকেই দায়ী করে। এই জন্য রাঘবই ওই রাতে মাতাল আচ্চুটাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল। রাঘব যেহেতু গান অনেক পছন্দ করত, তাই মন্দিরের পাশে বসে টেপ রেকর্ডারে বারবার ওই গানটাই শুনত, যেই গানটা তাদের টিচার রেকর্ড করেছিল। এভাবে একদিন রত্নাম্মা রাঘবকে পেয়ে অ্যাডপ্ট করে নিজের বাড়িতে নিয়ে আসে এবং নিজের সন্তানের মতো করে আদর স্নেহ দিয়ে বড় করে। এরপর রাঘব তার পাস্টের সব কিছু ভুলেছিল। সে একটা নতুন জীবন পেয়েছিল। কিন্তু পরবর্তীতে রত্নাম্মা অসুস্থ হয়ে যখন মারা যায়, তখন রাঘবের হঠাৎ করে আবার সেই পাস্টের সব ক্ষতগুলো জেগে ওঠে। কারণ ওই সময় ছোটবেলা তার বোনই ছিল তার সব কিছু। আর পরবর্তীতে রত্নাম্মা, দুজনকে হারিয়ে রাঘব একদম নিঃস্ব হয়ে গিয়েছিল। তবে হঠাৎ করে একদিন বাজারে মাছের কাজ করতে গিয়ে রাঘব ওই স্কুলে মেয়েদের গানের শব্দ পেয়ে সেখানে গিয়ে ওই সকল মেয়েদেরকে দেখতে পায়। আর ওই স্কুলে যে সকল মেয়েরা গান শিখতে যেত, তাদের বাবারা যখনই গান শেখা নিয়ে কোনো কথা বলতো বা তাদের সাথে খারাপ আচরণ করত, কোনো কিছুতে বাধাগ্রস্ত করত, রাঘবের তখন তার বাবা আচ্চুটানের কথা মনে পড়ত। আর সেই রেশেই রাঘব ওই সকল ব্যক্তিদেরকে ঠিক একইভাবে খুন করত যেমনটা সে আচ্চুটানকে করেছিল। এই ছিল মূলত রাঘবের খুনের পিছের রহস্য। এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে। সীতারাম রাঘবের ওই বাড়িতে পৌঁছে গেছে। আর সেই বাড়ির মধ্যে তল্লাশি করেই তার দুলাভাইকে পেয়ে যায়।
তখনও পর্যন্ত সে জীবিত। তবে উদ্ধার করতে গেলেই হঠাৎ করে রাঘব তার উপর হামলা করে। আর এখানে সীতারাম এবং রাঘবের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইট হয়। ফাইটে দুজনই আহত হয়। তবে এক পর্যায়ে সীতারাম নিজেকে বাঁচানোর জন্য রাঘবের ঘাড়ের মধ্যে সরু কিছু দিয়ে আঘাত করতে রাঘব সেখানে মারা যায়। এরপর আমাদের দেখানো হয় রাঘব তার বোনের সাথে গিয়ে মিলিত হয়েছে। সে তার বোনকে সেই বীণাটি গিফট করছে, যেটা সে আগে করতে পারেনি। আবার এদিকে এত বছর পর উষাও শিবার সাথে দেখা করে শিবার সাথে কথা বলে। দুই ভাই বোনের সেই মধুর সম্পর্ক আবার জোড়া লাগে। এর ভিতর দিয়ে মুভি শেষটা হয়। তো সর্বোপরি মুভিটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।